এক জঙ্গলে টুনটুনি তার স্বামী কালু এবং শ্বশুরবাড়ির সব পাখিদের সাথে বসবাস করত। তারা সব সময় তাদের জমিতে ঢেঁড়সের চাষ করত। ঢেঁড়স বিক্রি করে তারা অনেক টাকা উপার্জন করত। একদিন কালু তার জমির ফসল দেখে ভীষণ খুশি হয়েছিল। খুশিতে সে বলতে লাগলো, আরে বাহ, এবার আমার খেতে কত সুন্দর ঢেঁড়স ধরেছে। আর মাত্র কটা দিন অপেক্ষা করতে হবে। আর কটা দিন অপেক্ষা করলে আমার ক্ষেতের সব ঢেঁড়সগুলো একদম পরিপক্ক হবে। এবার আমি ঢেঁড়স বিক্রি করে যা টাকা পাবো, সে টাকা থেকে কিছু টাকা আমি রেখে দেব। আর কিছু টাকা ওই দুষ্ট পাখিটাকে দেব, যাতে আর কখনোই ওর কাছ থেকে আমাকে টাকা ধার না নিতে হয়। মা, টুনটুনি, খাবার তৈরি হয়েছে। খাবার তৈরি হয়ে থাকলে আমার ছেলেটাকে খেতে দে, নয়তো আবার ও কোনো কাজে লেগে পড়বে। এক্ষুনি আসছি মা, এক্ষুনি আসছি। এরপর টুনটুনি তার স্বামীর জন্য খাবার নিয়ে আসে আর তাকে খাবার খেতে দেয়। আরে আরে মা টুনটুনি, তুই কি একটু আমার ছেলেটার দিকে খেয়াল রাখতে পারিস না নাকি বলতো? ছেলেটা আমার শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। আমি আর কি করব বলুন তো মা? আমি তো সবসময় কাজুকে বলি খাবার দাবারের প্রতি একটু যত্নশীল হও, কিন্তু কে শোনে কার কথা? ও তো আমার কোনো কথাই শোনে না। সব সময় শুধু জমির ফসল নিয়ে চিন্তা করে, কখন ঢেঁড়স বড় হবে, কখন সে সেগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যাবে। এসবের প্রতি তার চিন্তা যেন কিছুতেই কমে না। তো বন্ধুরা, ততক্ষণে তোমরা কমেন্টে বলো 20 ÷ 4 ইকুয়াল কত হয়। অ্যান্সারটি অবশ্যই কমেন্টে জানাবে। এভাবে কাটছিল বেশ কয়েকদিন। একদিন কালু বসেছিল, ঠিক তখনই সেখানে তার বাবা চলে আসে। বাবাকে দেখে কালু বলে, আরে বাবা, তুমি কি জানো আমাদের ঢেঁড়সের ফলন কত ভালো হয়েছে? ফলন ভালো হওয়ার কথা শুনে কালুর বাবা ভীষণ খুশি হয়ে যায়। এভাবে রাত নেমে আসে আর বনের মাঝে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। বাহিরে জোরে জোরে বিদ্যুৎ চমকাতে থাকে, এতে করে সবার ঘুম ভেঙে যায়। একে একে হঠাৎ করে আবার এত জোরে বৃষ্টি কেন শুরু হলো? এই বৃষ্টিতে তো আমার সব ফসলগুলোই নষ্ট হয়ে যাবে। না না, আর এক মুহূর্ত দেরি করা ঠিক হবে না। আমি যাই যাই, আগে গিয়ে আমার ফসলগুলো দেখি। না 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 বাবা, তোকে আর জমিতে যেতে হবে না। তোর বাবা যে জমি থেকে পানি বের হওয়ার সব রাস্তা আর উপায় দুটোই করে দিয়েছে। তুই আর অত চিন্তা করিস না বাবা। না না মা, আমার জমিতে যে আমাকে যেতেই হবে। আমাকে আর তুমি দয়া করে আটকিও না। তুমি কি দেখতে পাচ্ছ না বাইরে প্রচন্ড ঝড় হচ্ছে? আমি তোমাকে কখনোই আমি তোমাকে কোনোভাবেই বাইরে একা যেতে দেব না। তুমি যদি চাও তাহলে তোমার সাথে বাবাকেও নিয়ে যেতে হবে, এই বলে দিলাম। এরপর কালু বৃষ্টির মধ্যে তার বাবার সাথে জমিতে চলে যায়। এভাবে সারা রাত কেটে যায়। কিন্তু তারা সারা রাতে বাইরে থাকে, সকালবেলা কেউই বাড়িতে ফিরে আসে না। তারা না ফেরাতে টুনটুনি এবং তার শাশুড়ি মা ভীষণ চিন্তায় পড়ে যায়। তারা বাধ্য হয়ে জমিতে চলে যায়। আর জমিতে গিয়ে তারা যে কাণ্ড দেখতে পায় তা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। হে ঈশ্বর, এটা কি হয়ে গেল ঈশ্বর! আমার স্বামী যে পৃথিবী ছেড়ে চলে গেছে। এখন এখন আমি কার জন্য বাঁচবো? হায় 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 ঈশ্বর, এটা তুমি কি করলে ঈশ্বর! আমার আমার সব আশা তুমি শেষ করে দিলে। ঢেঁড়স খেতে কালু এবং তার বাবা মরে পড়েছিল। এদিকে তো সুন্দরী আর টুনটুনি ভীষণ ভেঙে পড়ে আর তারা দুজনই কাঁদতে শুরু করে। আসলে কালু এবং তার বাবার শরীরে বিদ্যুৎ পড়ে, যার কারণে তারা মারা যায়। আর এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। টুনটুনি এবং তার শাশুড়ি দুজনে বিধবা হয়ে যায়। ঘরের সব খাবারও শেষ হয়ে যায়।
একদিন টুনটুনি একটা পাহাড়ের চূড়ায় বসে কাঁদছিল। ঠিক তখন সেখানে একটা সাধু ঈগল চলে আসে। একে কি বাছা, তুমি এভাবে পাহাড়ের উপর বসে কাঁদছো কেন? বলো, বলো তোমার কি হয়েছে? আমাকে তোমার সমস্যাগুলো খুলে বলো, যদি আমি তোমার কোনো সাহায্য করতে পারি। এরপর টুনটুনি কাঁদতে কাঁদতে সাধু বাবাকে সবটা খুলে বলে। দেখি মা, তোমার তো দেখছি অনেক দুঃখ। তোমার এসব কথা শুনে যে আমার বড্ড কষ্ট হচ্ছে। এই নাও মা, এই বীজগুলো তুমি তোমার কাছে রেখে দাও। এগুলো হলো আইসক্রিমের বীজ। এই আইসক্রিমের বীজগুলো নিয়ে গিয়ে তুমি তোমাদের জমিতে রোপণ করে দাও। এরপর গাছে আইসক্রিম ধরলে এগুলো বিক্রি করে তুমি তোমার অনেক উন্নতি করতে পারবে। এরপর টুনটুনি সাধু বাবাকে ধন্যবাদ জানিয়ে সে আইসক্রিমের বীজগুলো নিয়ে গিয়ে তাদের জমিতে রোপণ করে দেয়। আর কিছুদিনের মধ্যেই জমিতে বড় বড় আইসক্রিম গাছ হয়, আর তাতে রং বেরঙের আইসক্রিম ধরে। এসব দেখে তো টুনটুনি ভীষণ অবাক হয়ে যায়। কালুর তো অনেক বড় বড় স্বপ্ন ছিল এই জমি নিয়ে। সেই জমি থেকে কালু অনেক ভালো ভালো ফলন পাবে, কিন্তু তার হলো না। তার আগে তো কালু মারা গেল। তবে আমি কালুর স্বপ্ন পূরণ করতে পেরেছি। আজ এই আইসক্রিম গুলো আমি বিক্রি করে যা টাকা পাবো তা দিয়ে আমি আর মা দুজনে বেশ সুখী শান্তিতে থাকতে পারবো। আমাদের আর কোনো অভাব থাকবে না। হে উপরওয়ালা, তুমি এতদিনে আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ উপরওয়ালা। এরপর টুনটুনি সেই আইসক্রিম গাছের সাহায্যে দিনে দিনে অনেক ধনী হতে থাকে। আর সেই আইসক্রিম বিক্রি করে তাদের সংসার চালাতে থাকে। আর সেই আইসক্রিমের সাহায্যে তার শাশুড়িকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকলো। এই বনে তো দেখছি প্রতিটা গাছে গাছেই পাখিদের বাড়ি আছে। তার মানে এই বনে আমার পাখিদের খাওয়ার আর কোনো অভাব হবে না। আমি আয়েশ করেই খেতে পারবো। যাই, ক্ষুধা লেগেছে, গিয়ে দেখি কোথাও কোনো পাখির ছানা আছে কিনা। এই বলে শিয়াল সামনে চলে আর চারদিকে তাকাতে থাকে। কিছু দূর যেতেই শিয়াল তার সামনে পারুলকে দেখতে পায়। পারুল তখন নদীতে পানি খাচ্ছিল। ওই তো একটা পাখির ছানা নদীতে গোসল করছে। যাই, গিয়ে ওই পাখিকে খেয়ে আমার তৃষ্ণা মেটাই। শিয়াল চুপি চুপি পেছন থেকে পারুলের উপর আক্রমণ করে। ছাড়ো, ছাড়ো আমাকে, আমি ব্যথা করছে। আমি মায়ের কাছে যাব। দয়া করে আমাকে খেও না। শিয়াল কিছু না বলে পারুলকে খেয়ে ফেলে। দূর থেকে শালিক সবটা দেখে মনে মনে বলতে থাকে, আহারে পারুল বেচারি, ছোট্ট মেয়ে। ওই দুষ্টু শিয়াল ছোট্ট মেয়ে পারুল বেচারিকেও ছাড়লো না। এই বনে শিয়ালের নজর পড়েছে। আমি গিয়ে সবাইকে বলে রাখি আর সতর্ক করে দেই। এই বলে শালিক উঠতে থাকে। এইদিকে শেয়াল একটি গাছের নিচে বসে শরীর এলিয়ে দিয়ে বসে থাকে। আহা, শান্তি! এখন একটু নিশ্চিন্তে ঘুমাবো, তারপর থাকার জন্য আস্তানা খুঁজতে বেরোবো। টুনি বোন, বনে শিয়াল এসেছে। শিয়াল আমার সামনে পারুলকে খেয়ে ফেলেছে। তোর ডিম ফুটে ছানা বের হলে তোর ছানাকে সাবধানে রাখিস বোন, আর তুইও সাবধানে থাকিস। হে সৃষ্টিকর্তা, এ কোন বিপদ দিলে তুমি বনে। অন্যদিকে শিয়াল একটা পাহাড়ের গুহায় প্রবেশ করে।
আর সেখানেই থাকতে শুরু করে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন শেয়াল নদীর পাড় দিয়ে হাঁটছিল। কাল রাত থেকে কিচ্ছু খাইনি। আজ আমি তো কোনো পাখিকেও পেলাম না। মনে হয় আজকে আমাকে এই নদীর পানি খেয়েই থাকতে হবে। তখনই শেয়ালের চোখ যায় সামনে খাবার খেতে থাকা যজ্ঞ কাকের দিকে। না না, আজকেও আমাকে না খেয়ে থাকতে হবে না। ওই তো সামনেই আমার খাবার। আজ এই কাককে খেয়ে আমার অশান্ত পেটকে শান্ত করব। হা হা হা। এদিকে যজ্ঞ ফল খায় আর বলতে থাকে, কি মিষ্টি মিষ্টি ফল। এই সব ফলগুলো খেলে আমার শরীরে পুষ্টি হবে আর আমি অনেক শক্তিশালী হব। তখন আর বনের কেউই আমার সাথে লড়াইয়ে পারবে না। হা 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 হা। বনের পাখিদের সাথে পরে লড়াই করিস, আগে আমার পেটে গিয়ে আমার নাড়ি ভুঁড়ির সাথে লড়াই করিস। আয় আয় আমার কাছে আয়, দেরি করিস না। হা হা হা। কি বলছো তুমি এসব শিয়াল মামা? আমাকে আমাকে খাবে তুমি? না 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 মামা, এমনটা করো না, দয়া করো। এই বলে যজ্ঞ পেছাতে থাকে আর শেয়াল যজ্ঞর দিকে এগোতে থাকে। আমার পেট ক্ষুধায় গরম হয়ে আছে, আর দেরি করিস না বলছি। আমি তোমার পায়ে পড়ি, আমাকে তুমি খেও না শিয়াল মামা। আমার আমার এত সুন্দর জীবনটা তুমি নষ্ট করে দিও না। তুমি আমাকে যা করতে বলবে আমি সেটাই করব। তবু আমাকে ছেড়ে দাও। আমি যা করতে বলবো তুই তাই করবি? হ্যাঁ হ্যাঁ, তাই করব মামা। আচ্ছা বেশ, তবে শোন, আজকের পর থেকে তুই আমাকে বনের পাখিদের সন্ধান দিবি আর আমি তাদেরকে খাবো। আর আজকের পর থেকে তুই আমার সাথে আমার আস্তানায় থাকবি, বুঝেছিস? শিয়াল মামা, আমার তো তোমার সাথে তোমার আস্তানায় থাকতে ভয় করবে, যদি তুমি আবার আমাকে খেয়ে ফেলো। আরে না না, তবে কথা না শুনলে কঠোর শাস্তি দেব। এখন আমার ক্ষুধা লেগেছে, যা পাখির ছানার সন্ধান নিয়ে আয়। সন্ধান নিতে যেতে হবে না, আমি আজকে সকালেই শুনেছি শালিকের মেয়ে হয়েছে। চলো শালিকের বাড়িতে যাই মামা। শেয়াল আর যজ্ঞ শালিকের বাড়ির দিকে চলতে থাকে। কিছুক্ষণ পর ওরা শালিকের বাড়ির সামনে আসে। যজ্ঞ, যা ঘর থেকে ছানাটাকে নিয়ে আয়, আমার যে আর তর সইছে না। শালিক ঘরে থাকলে ওকেও নিয়ে আসবি, বুঝেছিস? এই যে মামা, শালিক ঘরে নেই, এই ছানাটাকে খেয়ে নাও তো তুমি। শেয়াল শালিকের ছানাটিকে খেয়ে ফেলে আর যজ্ঞকে নিয়ে সেখান থেকে চলে যায়। দূর থেকে শালিক সবটা দেখতে পায় আর সে অনেক কান্না করতে থাকে। আমার ছানা যজ্ঞ কাক, তুই ওই শেয়ালির সাথে হাত মিলিয়েছিস। সৃষ্টিকর্তা তোদের ছাড়বে না, শালু আমার প্রথম সন্তান ছিল। একদিন সকালে শিয়াল তার গুহায় বসেছিল, এমন সময় সেখানে যজ্ঞ কাক আসে। কিরে, এত তাড়াতাড়ি যে ফিরে আসলি? পাখির ছানার সন্ধান পেয়েছিস? হ্যাঁ, আমি পেয়েছি। আমার বাড়ির সামনে টুনি তার 2 ছানাকে নিয়ে থাকে। চলো তুমি আজ ওই ছানাদেরকে খাবে। এরপর শিয়াল আর যজ্ঞ টুনির বাড়ির সামনে আসে। বাহ যজ্ঞ, বাহ, তুই তো আজ কাজের মতো কাজ করেছিস। ছানা দুটো তো বেশ নাদুস নুদুস। আজ তো বেশ মজা করে খাবো এদের। শিয়াল যেই না ওদের খেতে যাবে, ঠিক তখনই সেখানে টুনি চলে আসে। না শিয়াল মামা, দয়া করে তুমি ওদের খেও না। আমার ছানাদের পরিবর্তে তুমি আমাকে খাও। আজ তুই জোর করে আমার পেটে ঢুকলেও আমি জোর করে তোকে বের করে দেব। তবুও তোর ছানাদেরকে খাবো, বুঝেছিস? শিয়ালের এমন কথা শুনে টুনি মনে মনে বলতে থাকে, এই শিয়ালের সাথে আমি শক্তিতে পেরে উঠবো না, একে বুদ্ধি দিয়ে কিছু একটা করতে হবে। এই টুনি, এই ছানাদের সামন থেকে সর বলছি। শিয়াল মামা, তুমি তো আমার ছানাদের খেয়ে ফেলবে, আমি তো আর আমার ছানাদের দেখতে পাবো না।
শিয়াল মামা, আমার ছোট্ট একটা ইচ্ছে পূরণ করো। কি ইচ্ছে বল তাড়াতাড়ি। আসলে শিয়াল মামা, আমি তো সারাদিন বাইরে খাবার খুঁজতাম, তাই আমার ছানাদের সময় দিতে পারিনি। তুমি যদি আমার ছানাদের একটা দিন সময় দিতে, তাহলে আমি আমার ছানাদের অনেক আদর যত্ন করতাম। শিয়াল মামা, তুমি কালকে বরং আমার ছানাদেরকেও দয়া করো। বেশ, তুই যখন এত করে বলছিস, তবে আমি কাল এসে তোর ছানাদের খাবো। তবে পালানোর চেষ্টা করবি না। আমার ক্ষমতার হাত কত দূর তা তো তুই ভালো করেই জানিস। এই বলে যজ্ঞ আর শেয়াল সেখান থেকে চলে যায়, আর টুনি যেন হাঁপ ছেড়ে বাঁচে। প্রথম বুদ্ধিতে তো জিতে গেলাম, কিন্তু ওই শেয়াল আর যজ্ঞকে শাস্তি না দিয়ে আমি এখান থেকে পালাবো না। শেয়াল আর যজ্ঞ, কাল তোদের শেষ দিন। ছানারা, তোরা ঘরে যা, আমি বনের সবাইকে বলে আসছি। ছানারা ঘরে প্রবেশ করে, আর টুনি উড়ে বনের পাখিদের কাছে যায়। পরের দিন শিয়াল টুনির কথা মতো তার ছানাদের খেতে আসে। এইদিকে টুনি তার বুদ্ধিমতো একটা গর্তে কাটা রাখে, আর তার উপর লতা পাতা দিয়ে ঢেকে রাখে, আর তার ছানাদের গর্তের উপরে রেখে দেয়। টুনি, কই তোর ছানারা? আমার সামনে নিয়ে আয় ওদের। শিয়াল মামা, ওই যে আমার ছানারা, তুমি এখন ওদেরকে খেতে পারো। যাও, ওদের কাছে যাও। শিয়াল ছানাদের দেখে লোভ সামলাতে না পেরে লাফ দেয়। ছানারা সেখান থেকে উড়ে চলে যায়, আর শিয়াল সেই গর্তে পড়ে যায়। শিয়ালের পুরো শরীরে কাটা ফুটে পড়ে। ওরে বাবা রে, ওরে মারে, বাঁচা আমাকে, বাঁচা। যজ্ঞ, যজ্ঞ বাঁচা। এরপর শিয়াল সেখানেই মারা যায়, আর যজ্ঞ অনেক রেগে যায়, আর বলতে থাকে, ছোট টুনি, তোর তো সাহস কম নয়। আমার সঙ্গী শিয়ালকে তুই মেরে ফেললি। এবার আমি তোকে দেখাচ্ছি মজা। এই বলে যজ্ঞ যখনই টুনির দিকে এগোতে থাকে, ঠিক তখনই বনের সব পাখিরা লাঠি হাতে নিয়ে যজ্ঞকে ঘিরে ধরে। তুই তো নিজেই আজ বাঁচবি না, তাহলে তুই টুনিকে মারবি কি করে শুনি? শয়তান যজ্ঞ, এই মারো সবাই, মারো এই যজ্ঞকে। সবাই যজ্ঞকে মারতে মারতে মেরে ফেলে। যজ্ঞর মৃতদেহ গর্তে ফেলে দেয়। টুনি, আজ তোর বুদ্ধির জোরে এত বড় বিপদ থেকে আমরা সবাই বাঁচলাম। এখন আর আমাদের কেউ ক্ষতি করতে পারবে না। এই বলে সবাই সেখান থেকে চলে যায়। এরপর থেকে সবাই অনেক সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে।